নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের নিউজ টুডে। 5 বছর 3 মাস পর জামিনে মুক্ত পাঁশকুড়ার প্রাক্তন চেয়ারম্যান আনিসুর রহমান। উনি 2019 সালে তৃণমূল নেতা খুনের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। তিনি প্রথমে আনিসুর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। জেলে থাকাকালীন বিজেপি ছাড়েন তিনি। তার বিরুদ্ধে অভিযোগ তৃণমূল কংগ্রেসের নেতাকে খুনের। বুধবার জেল থেকে বেরোনোর পর ঢাক ঢোল পিটিয়ে ফুলের মালা পরিয়ে শোভাযাত্রা করে বরণ করতে দেখা গেল তাকে। মালদা তৃণমূল কাউন্সিলর বাবলা সরকার খুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। ম্যারাথন জেরার পর গ্রেফতার মালদা শহ তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি সহ দুজন। ধৃত আরেকজনের নাম স্বপন শর্মা। মোট ধৃতের সংখ্যা বেড়ে হল 7। কিন্তু কেন এই হত্যাকাণ্ড? নেপথ্যে রাজনীতি নাকি ব্যক্তিগত শত্রুতা? মালদায় তৃণমূল কাউন্সিলর বাবলা সরকার ওরফে দুলাল সরকারকে খুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। মালদায় তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ঘটনায় দলেরই টাউন সভাপতি তথা হিন্দি সেলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার কয়েক দফায় ওই নেতাকে ইংরেজবাজার থানায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। থানায় ডেকে পাঠানো হয়েছিল নরেন্দ্রনাথের দুই ভাই ধীরেন্দ্রনাথ তিওয়ারি এবং অখিলেশ তিওয়ারিকেও। তারপরেই প্রাক্তন কাউন্সিলর নরেন্দ্রনাথ গ্রেফতার হয়েছেন। পাকড়াও হয়েছেন স্বপন শর্মা নামের আরও এক নেতা। এই নিয়ে মালদায় তৃণমূল নেতা খুনে গ্রেফতারের সংখ্যা বেড়ে হয়েছে 7 জন। তবে এখনো খুনের কারণ স্পষ্ট হয়নি। গত 2রা জানুয়ারি মালদার ইংরেজবাজার শহরের ঝলঝলিয়ার কাছে নিজের কারখানার কাছেই গুলিতে খুন হন তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে প্রাণ বাঁচাতে কারখানায় ঢুকে পড়েছিলেন ওই নেতা, কিন্তু শেষ রক্ষা হয়নি। 3 দুষ্কৃতী তাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায়। তৃণমূল নেতার মৃত্যুর কারণ হিসেবে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেছিলেন তার স্ত্রী চৈতালি সরকার। স্বামীর খুনের ঘটনার বেশ কয়েকজনকে পুলিশ গ্রেফতার করলেও তার স্ত্রীর দাবি একাধিক ব্যক্তি ষড়যন্ত্রের শিকার হয়েছেন তার স্বামী। ঘটনাক্রমে সোমবার রাতে ঘটনাস্থলে গিয়েছিল ফরেনসিকের দল। তারা বেশ কিছু নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছে। তারপর মঙ্গলবার ওই মামলার তদন্তে তৃণমূল নেতা নরেন্দ্রনাথ এবং তার 2 ভাইকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে নরেন্দ্রনাথকে গ্রেফতার করা হয়। জানা যাচ্ছে ইংরেজ বাজারের 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দুলাল সরকারের সঙ্গে প্রাক্তন কাউন্সিলর নরেন্দ্রনাথের পুরনো শত্রুতা ছিল। 2022 সালে পৌরসভার ভোটে দুলাল সরকারের গোষ্ঠী এবং নরেন্দ্রনাথের এক ভাইকে মারধর করেছিলেন। দুলালের খুনের সঙ্গে গোষ্ঠীকন্দল রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অন্যদিকে স্বপন নামে যে ব্যক্তি গ্রেফতার হয়েছেন তার নামে অনেকগুলি অপরাধের মামলা রয়েছে খুনের অভিযোগও। তিনি সম্প্রতি নরেন্দ্রনাথের বেশ ঘনিষ্ঠ ছিলেন বলে সূত্রের খবর। হাই নিউজ নেটওয়ার্ক। সন্দেশখালীতে গণধর্ষণের মামলায় পুলিশের কাছে রিপোর্ট চাইল আদালত। আগামী সোমবারের মধ্যে রিপোর্ট তলব করেছে পুলিশের কাছে। এছাড়াও আদালত নির্যাতিতাকে পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে। 2024 সালের 15 মে গণধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ। তৃণমূল নেতা দিলীপ মল্লিকের নির্দেশে এই ঘটনাটি ঘটেছে এমনটাই অভিযোগ। 16 মে তৃণমূল নেতা দিলীপ মল্লিক সহ মোট 5 জনের বিরুদ্ধে এফআইআর করা হয়। এই ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ উঠছে। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ দায়ের হয়েছে এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে পুলিশের কাছে এবার রিপোর্ট চাইল আদালত। পশ্চিমবঙ্গে 200 কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করেছে নিফা গোষ্ঠী। সংস্থার দাবি, আগামী 3 বছরে সংস্থার সম্প্রসারণের কাজ সম্পন্ন হলে প্রায় 3000 জন নতুন চাকরি পেতে পারবেন। পশ্চিমবঙ্গে 200 কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করছে নিফা গোষ্ঠী। রিপোর্ট অনুযায়ী আগামী 3 বছরে এই বিনিয়োগ তারা করতে চাইছে। উল্লেখ্য, এই নিফা গোষ্ঠী আদতে ইঞ্জিনিয়ারিং পণ্য তৈরি করে ও তা রফতানিও করে থাকে। সংস্থার দাবি, বর্তমানে তারা বিশ্বের 30টি দেশে তাদের তৈরি ইঞ্জিনিয়ারিং পণ্য রপ্তানি করে থাকে। এবার সেই ইঞ্জিনিয়ারিং পণ্যের উৎপাদন দ্বিগুণ করতে চাইছে তারা। এই কারণেই রাজ্যের বড় মাপের লগ্নি পরিকল্পনা করেছে নিফা গোষ্ঠী। এই সংস্থার উৎপাদিত পণ্যের মধ্যে আছে বন্দে ভারত ট্রেনের জন্য চাকা ও অ্যাক্সেল। তবে নতুন কারখানায় কৃষি ব্যবহৃত যন্ত্রপাতি তৈরি করা হবে বলে জানিয়েছে সংস্থা। উল্লেখ্য, বিশ্বের নতুন নতুন বাজারে প্রবেশ করতে চাইছে নিফা।
এই আবহে রাজ্যে বিনিয়োগ বাড়িয়ে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এগোচ্ছে তারা। এখন এই সংস্থার অধীনে কাজ করেন 2000 কর্মী, আর আগামী 3 বছরে সংস্থার সম্প্রসারণের কাজ সম্পন্ন হলে আরও প্রায় 3000 জন নতুন করে চাকরি পেতে পারবেন এখানে। জানা গিয়েছে নিজেদের সম্প্রসারণে এক মার্কিন সংস্থার অধিগ্রহণের পরিকল্পনায় রয়েছে নিফা গোষ্ঠী। এরই সঙ্গে বাংলায় বিপুল লগ্নির পরিকল্পনার জন্য পরিকল্পনা করেছে তারা। সম্প্রতি নিফা গোষ্ঠীর প্রতিষ্ঠাতা প্রয়াত জিডি শাহের জীবনী সংক্রান্ত বই প্রকাশ করা হয়েছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিফা গোষ্ঠীর বর্তমান চেয়ারম্যান MC শাহ। এই সংস্থার বয়স 65 বছর পূর্ণ করেছে। এখন ডানকুনি এবং চন্দননগরে তাদের 2টো কারখানা রয়েছে। দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরও বেশি বরাত পেতে শুরু করেছে তারা। সেই চাহিদা মেটাতে উৎপাদন ক্ষমতার বৃদ্ধির দিকে নজর দিয়েছে নিফা। সংস্থার প্রধান জানিয়েছে, মোট উৎপাদিত পণ্যের 75% তারা রপ্তানি করে। রিপোর্ট অনুযায়ী আগামী 3 বছরে 200 কোটি টাকার লগ্নিতে আরও 2টি কারখানা তৈরি করবে নিফা গোষ্ঠী। ডানকুনি এবং চন্দননগরে তাদের আগের 2টো কারখানার লাগোয়া জমিতেই তৈরি হবে এই নতুন 2 কারখানা। ধাপে ধাপে উৎপাদন ক্ষমতা দ্বিগুণ করা হবে এই সংস্থার। এতে কর্মসংস্থানও বাড়বে। হাই নিউজ নেটওয়ার্ক। পাসপোর্ট জালিয়াতির ঘটনায় তোলপাড় বাংলা। গ্রেফতার হয়েছেন একাধিক সন্দেহভাজন। এবার পুলিশের নজরে পাসপোর্ট সেবা কেন্দ্রের ভেরিফাইং এবং গ্রান্টিং অফিসারের একাংশ। সেই কারণেই এলাকার পাসপোর্ট অফিসে চিঠি পাঠালো এবার লালবাজার। বাংলাদেশ অশান্ত হতেই বেড়েছে অনুপ্রবেশের আতঙ্ক। ফলে সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়েছে BSF। এই পরিস্থিতিতে প্রকাশ্যে এসেছে পাসপোর্ট জালিয়াতি চক্রের রমরমা। একজনকে গ্রেফতার করতেই হদিশ পাওয়া গিয়েছে একাধিক অভিযুক্তের। আর সেই কারণেই চিঠি দিয়ে রাজ্যের 5 পাসপোর্ট সেবা কেন্দ্রের ভেরিফাইং অফিসার এবং গ্রান্টিং অফিসারদের নামের তালিকা চাইল লালবাজার। কোটি টাকার আয়কর ফাঁকির অভিযোগ। সেচ জলসম্পদ সংক্রান্ত সরঞ্জাম নির্মাণকারী সংস্থার আনন্দপুর এবং বেবন রোডের অফিসে আয়কর আধিকারিকদের হানা। সেই সংস্থার বিরুদ্ধে কোটি টাকা না দেওয়ার অভিযোগ উঠছে। দীর্ঘ 4 থেকে 5 বছর যে ব্যবসা হয়েছে সেই ব্যবসার লাভ গোপন রেখে এবং কোটি কোটি টাকা আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগে কলকাতা সহ এই দক্ষিণবঙ্গের অন্তত 4 থেকে 5টি জায়গায় সকাল থেকেই ইনকাম ট্যাক্স দপ্তরের আধিকারিকেরা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়েছেন। এছাড়াও শহরের একাধিক জায়গাতে তল্লাশি চালিয়েছে আয়কর দপ্তরের আধিকারিকেরা। শহরের একাধিক জায়গায় চলছে আয়কর ফাঁকির তল্লাশি। জঙ্গলে ফিরেছে বাঘ। নদীর পাড়ে পায়ের ছাপ দেখে দাবি বনকর্মীদের। হাঁপ ছেড়ে বাঁচল কুলতুলি। ডেরায় ফিরল সুন্দরবনের অনুপ্রবেশকারী বাঘ। নদীর পাড়ে বাঘের পায়ের ছাপ দেখে তার গতিবিধি পর্যবেক্ষণ করে এমনই দাবি করলেন বনকর্মীরা। তারপরেই কিছুটা হাঁপ ছেড়ে বাঁচলেন কুলতলির গ্রামবাসীরা। দক্ষিণ 24 পরগনার বিভাগীয় বনাধিকারিক নিশা গোস্বামী জানান, বাঘটি উত্তর বৈকুণ্ঠপুর সংলগ্ন জঙ্গল থেকে মাকড়ি নদী পেরিয়ে আজলমারি 11 গভীর জঙ্গলে ফিরে গিয়েছে। বুধবার সকাল থেকেই বাঘের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেছিলেন বনকর্মীরা। প্রাথমিকভাবে জলপথে অনুসন্ধান চালান তারা। কুলতলির বাঘ মাকড়ি নদী পেরিয়ে গিয়েছে কিনা সেটাই নিশ্চিত করতে চায় বন দপ্তর। বাঘ যদি নদী পেরিয়ে যায় তবে তার পায়ের চিহ্ন পাওয়া যাবে বলে আশাবাদী ছিলেন অনুসন্ধানকারী দলের সদস্যরা। অবশেষে সেই ছাপ দেখতে পেলেন তারা। দাবি, সুন্দরবনের জঙ্গলেই ফিরে গিয়েছে দক্ষিণ রায়। সোমবার সকালে কুলতলির মইপিঠের বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীকান্তপল্লী ও কিশোরী মোহনপুর এলাকার জঙ্গল লাগোয়া গ্রামে বাঘের পায়ের ছাপ দেখে অনুসন্ধান শুরু করেছিলেন গ্রামবাসীরা। পরে বনকর্মীরাও তাদের সঙ্গে যোগ দেন। কিন্তু গত 2 দিন ধরে জঙ্গলের মধ্যে খুঁজেও বাঘের নাগাল পাওয়া যায়নি। তবে ওই জঙ্গলে বাঘের উপস্থিতি বারবার মিলেছে। কখনো গর্জন, কখনো আবার পায়ের ছাপ রেখে নিজের উপস্থিতির প্রমাণ দিয়েছে রয়্যাল বেঙ্গল। জঙ্গল থেকে বেরিয়ে আসা বাঘের সন্ধানে একাধিক পদক্ষেপ করেন বনকর্মীরা। তারা চেয়েছিলেন বাঘটি তার ডেরায় ফিরে যাক। শব্দবাজি ফাটিয়ে বাঘকে এলাকা ছাড়া করার চেষ্টাও করা হয়। মঙ্গলবার বাঘটি কিছুটা অবস্থান বদলে কুলতলির উত্তর পূর্বে সরে যায়। উত্তর জগদ্দল লাগোয়া নদীর ধারে পায়ের ছাপ দেখে তার প্রথম উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হয়ে প্রায় 1 কিলোমিটার এলাকা জাল দিয়ে ঘেরা হয়। পাতা হয় খাঁচাও। টোপ হিসেবে ছাগল রাখা হয়। বুধবার সকালে অনুসন্ধানের পর সেই জাল এবং খাঁচা সরিয়ে নেওয়ার কাজ শুরু করেন বনকর্মীরা।
তাদের মতে ভাটার সময় মাকড়ি নদী পেরিয়ে আজমলমারির জঙ্গলে ফিরেছে রয়্যাল বেঙ্গল। হাই নিউজ নেটওয়ার্ক। ইসরোর নতুন চেয়ারম্যান কে? নাম ঘোষণা কেন্দ্রের। এস সোমনাথের জায়গায় এবার দায়িত্ব নেবেন জানুয়ারিতেই। ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করল কেন্দ্র। শুধু চেয়ারম্যান নন, তিনি সামলাবেন মহাকাশ দপ্তরের সচিবের দায়িত্ব। ইসরোর বর্তমান চেয়ারম্যান এস সোমনাথ দায়িত্ব ছাড়ছেন আগামী 14 জানুয়ারি। সেদিনই ইসরোর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন ভি নারায়ণ। মঙ্গলবার কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি জারি করে নতুন ইসরোর চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়। মন্ত্রিসভার নিয়োগ করা কমিটি জানিয়েছে আগামী 2 বছরের জন্য ইসরো প্রধানের দায়িত্ব সামলাবেন নারায়ণ। লিকুইড প্রপালশন সিস্টেম সেন্টারের প্রধান ছিলেন তিনি। এছাড়া ভ্যালিয়ামার দায়িত্ব সামলেছেন এই বিজ্ঞানী। দেশের ক্রায়োজেনিক ইঞ্জিন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন নারায়ণ। ক্রায়োজেনিক ইঞ্জিন এমন এক প্রযুক্তি যা মহাকাশযান উৎক্ষেপণের জন্য প্রয়োজন। ইসরোর একাধিক গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং অভিযানের নেপথ্যে নারায়ণের ভূমিকা অপরিসীম। মূলত প্রপালশন সিস্টেমের ওপর কাজ করেছেন তিনি। কোনো লঞ্চ যানের নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়েও গবেষণা করেছেন এই মহাকাশ বিজ্ঞানী। ইসরোর আসন্ন গগনযান প্রজেক্টের সঙ্গে যুক্ত তিনি। এই যানের জন্য জাতীয় স্তরের মানব রেড সার্টিফিকেশন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বেও রয়েছেন নারায়ণ। তামিলনাড়ুতে জন্ম নারায়ণের, সেখানেই তার বেড়ে ওঠা। স্কুলের গণ্ডি পেরিয়ে তিনি চলে আসেন পশ্চিমবঙ্গে। খড়গপুর আইআইটি থেকে ক্রায়োজেনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর থেকেই অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করেন নারায়ণ। স্নাতকোত্তর পর্বে প্রথম স্থান অধিকারের জন্য রৌপ্য পদক দেওয়া হয়েছিল তাঁকে। পিএইচডি শেষ করে তিনি যোগ দেন ইসরোতে। 1984 সালে রকেট এবং মহাকাশ প্রপালশন বিশেষজ্ঞ হিসেবে ভারতীয় মহাকাশ সংস্থায় যোগ দেন নারায়ণ। 2018 সালে লিকুইড প্রপালশন সিস্টেম সেন্টারের ডিরেক্টর হিসেবে তাকে নির্বাচিত করা হয়। ইসরোর হবু প্রধান নারায়ণ বলেন, আমাদের কাছে ভারতের জন্য একটি পরিষ্কার রোডম্যাপ রয়েছে। আশা করছি যা ইসরোকে আরও উচ্চতায় পৌঁছে দেবে। আমাদের কাছে দুর্দান্ত প্রতিভা রয়েছে। উল্লেখ্য, এস সোমনাথ 2022 সালের জানুয়ারিতে ইসরোর প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। তার জমানায় ভারত চাঁদের দক্ষিণ মেরুর অঞ্চলে প্রথম রোভার অবতরণকারী হিসেবে দৃষ্টান্ত তৈরি করেছে। হাই নিউজ নেটওয়ার্ক। এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত মানিকতলা তৃণমূল বিধায়ক শক্তি পাণ্ডের নাতনি ও শক্তি পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডে নিজের ভিডিও বার্তায় সে কথা জানিয়েছেন। এই মুহূর্তে যে ভাইরাস দাপিয়ে বেড়াচ্ছে তা হলো চীনের এইচএমপিভি ভাইরাস। ভারতে বেশ কিছু শিশু এই ভাইরাসে ইতিমধ্যেই আক্রান্ত। যদিও চিকিৎসকদের পরামর্শ, ভয়ের কিছু নেই। এই ভাইরাসে আক্রান্ত হলেন এবার মানিকতলা তৃণমূল বিধায়ক শক্তি পাণ্ডের নাতনিও। শক্তি পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডে নিজে ভিডিও বার্তায় সে কথা জানিয়েছেন। বাড়িতে রেখেই চিকিৎসকের পরামর্শে 6 বছরের মেয়েকে চিকিৎসা করান শ্রেয়া। বর্তমানে সুস্থ রয়েছে তার মেয়ে। অকারণে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। এর জন্য কোয়ারেন্টাইনে থাকার কোনো প্রয়োজন নেই বলেও জানিয়েছেন। সংশ্লিষ্ট ভিডিও বার্তায় শ্রেয়া বলেছেন, 15 ডিসেম্বর থেকেই তার সন্তানের শরীর ভালো যাচ্ছিল না। বুকে কফ জমেছিল, খাবার খেতে চাইছিল না। এরপর পরীক্ষা করিয়ে এইচএমপিভি আক্রান্ত হওয়ার খবর আসে। 19 ডিসেম্বর 2024-এ আমি কিন্তু আমার বাচ্চার এই এইচএমপিভি ভাইরাস ধরা পড়ে এবং আমি তাকে বাড়িতে রেখেই সুস্থ করি। আমার মনে হয় এই প্যানিক সিচুয়েশন যখন ক্রিয়েটেড হচ্ছে অনেক জায়গায়, তখন আমার এসে আপনাদের কিছু কথা বলা বা কিছু আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করাটা উচিত, তাই আজকে এই কথা বলতে এসেছি। আমি 15 ডিসেম্বর 2024 থেকে আমার মেয়ে আদর 6 বছর বয়স, তার শরীরটা খুব একটা ভালো ছিল না। তার সর্দি কাশি, বুকে ঘর করছে, সর্দি, কফ জমেছিল এবং অ্যাপেটাইট একদম কমে গেছিল, কিচ্ছু খাচ্ছিল না। আমি দেখলাম যে নর্মাল যে সর্দি কাশিটা হয় তার থেকে এটা একটু সিভিয়ার। আমি ওর ডাক্তার সংযুক্তা দেকে ফোন করি এবং তার থেকে একটি অ্যাপয়েন্টমেন্ট নিই। আমি সেখানে গিয়ে তার বায়োফায়ার রেসপিরেটরি প্যানেল 2.1 এই একটা নতুন টেস্ট আছে, এই টেস্টটা করায়। বায়োফায়ার টেস্টটার মধ্যে সব রকমের ভাইরাস ধরা পড়ে। আমি যখন এই টেস্টটা করাই তখন আমি প্রায় ইনফ্লুয়েঞ্জা A, B, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস 3, 4, 1, 2, রেসপিরেটরি সিনটিক্যাল ভাইরাস সবকিছু টেস্ট করাই। ওর ধরা পড়ে করোনা ভাইরাস HKU1 আর এইচএমবিভি ভাইরাস। দেখো এটা আর কোভিড। আমি তখন খুব ঘাবড়ে যাই, কারণ কোভিডের নামে আমরা সবাই একটু ঘাবড়ে যাই। আমি তখন ডক্টরকে জিজ্ঞেস করলাম যে এটা কিভাবে আমরা ট্রিটমেন্ট করতে পারি। উনি বললেন যে এটা একদম বাড়িতে রেখে
হাফ অ্যান্ড পাফ কিট দিয়ে, ভিটামিন সিটা বাড়িয়ে দিয়ে, কিছু অ্যান্টিবায়োটিক দিয়ে এবং ভালো খাদ্য, মানে একদম গলা খাবার, খুব একটা মানে গলায় যেহেতু ব্যথা করে এই সময়, তো ওকে সেদ্ধ খাবার দিতে এবং একটু জল জল খাবার দিতে, মানে খিচুড়ি, পরেজ, ওটস, ভাতটা একটু গলা, আলু ভাতে, মানে একদম যেটা মানে স্টু, এরকম কিছু খাবার দিতে। আমি কিন্তু আমার বাচ্চার চনমনে ভাবটা একদমই হারাতে দেখিনি। এই ভাইরাসটা ওর হয়েছে, নিশ্চয়ই ও একটু ঝিমিয়ে পড়ছিল ওষুধের জন্য, এবং বিকজ বেশ খুব স্ট্রং ওষুধ পড়ছিল, দুপুরবেলা 2 ঘন্টা একটু ঘুমিয়ে পড়ছিল, কিন্তু ও পড়াশোনাও করেছে, খেলাধুলাও করেছে, এবং এটা কিন্তু কোয়ারেন্টাইনের কোনো দরকার পড়ে না। আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যে এই ভাইরাসটা যেহেতু আপনারা নাম জানতেন না, এখন এটা টেস্ট হচ্ছে বলে অনেক ধরা পড়ছে, এটা নিয়ে প্লিজ প্যানিক করবেন না। বস্তুত সোমবার কলকাতায় আরও এক শিশুর এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। বর্তমানে সে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে। হাই নিউজ নেটওয়ার্ক। হলুদ ট্যাক্সি বাজাতে সংগঠনের সঙ্গে বৈঠক মঙ্গলবার। এসআইটিইউসি অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি অপারেটর্স কোঅর্ডিনেশন কমিটির নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। 15 বছর বয়সের গেরোয় শহর থেকে উঠে যেতে বসেছে হলুদ ট্যাক্সি। ওই ট্যাক্সির ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি বিপুল খরচ করে চালকদের নতুন গাড়ি কেনার ক্ষেত্রে সমস্যার সুরাহা খুঁজতে পরিবহন দপ্তরের সাহায্য চেয়েছিল ট্যাক্সি চালকদের একাধিক সংগঠন। সংশ্লিষ্ট সংগঠনগুলির পক্ষ থেকে পরিবহন মন্ত্রীকে চিঠিও দেওয়া হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এসআইটিইউসি অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি অপারেটর্স কোঅর্ডিনেশন কমিটির নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এদিনের বৈঠকে অন্যান্য গাড়িকে কিভাবে হলুদ ট্যাক্সি হিসেবে চলতে দেওয়ার অনুমতি দেওয়া যায় তা খতিয়ে দেখার আর্জি জানান সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও হলুদ ট্যাক্সির পার্কিং সংক্রান্ত সমস্যা, যাত্রী সাথী অ্যাপে যে ভাড়ার হার চালু হয়েছে তা হলুদ ট্যাক্সির মিটারে চালু করার কথা বলেন তারা। সংগঠন সূত্রে খবর, সব সমস্যা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পরিবহন মন্ত্রী। ট্যাক্সি সংগঠনের তরফে হাওড়ায় প্রিপেড বুক থেকে চালকদের ভাড়া পাওয়ার ক্ষেত্রে কিছু সমস্যার কথা তুলে ধরা হয় বৈঠকে। যাত্রী সাথী অ্যাপে ভাড়ার হার সংস্কার করার কথা বলা হয়। পরিবহন মন্ত্রী জানান, হলুদ ট্যাক্সির মেয়াদ বৃদ্ধির বিষয়ে সরকার সহানুভূতিশীল। ট্যাক্সি সংগঠনের নেতা নল কিশোর শ্রীবাস্তব জানান, চালকদের জন্য নতুন ট্যাক্সি কেনার ক্ষেত্রে সরকার যাতে সহায়ক নীতি নেয় সেই আবেদন জানিয়ে তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন। হাই নিউজ নেটওয়ার্ক। রাতারাতি বাসের সংখ্যা বাড়ানো সম্ভব নয়, তাই যাত্রীদের ভোগান্তি কম করতে সরকারি বাসের ট্রিপের সংখ্যা বাড়াচ্ছে পরিবহন দফতর। দৈনিক ৩,৩০০-র পরিবর্তে ৪,১০০ ট্রিপ করবে সরকারি বাস। অন্যদিকে হলুদ ট্যাক্সি নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একদিকে শহরে যেমন কমেছে বাসের সংখ্যা, তার সঙ্গে ব্যস্তানুপাতে বেড়েছে যাত্রী সংখ্যা। রাতারাতি নতুন বাস নামানো সম্ভব নয়, তাই যাত্রীদের কথা মাথায় রেখেই আগামী সোমবার থেকে সরকারি বাসের ট্রিপের সংখ্যা বাড়াচ্ছে পরিবহন দফতর। কবে বিয়ে করছেন বলি অভিনেত্রী অনন্যা পান্ডে, কি বললেন তিনি দেখুন। বিয়ে থেকে সম্পর্ক, টলিউড থেকে বলিউড, হলিউড, সমস্ত সেলেবরাই থাকেন চর্চায়। তেমনি সম্পর্ক নিয়ে চর্চায় ছিলেন অনন্যা পান্ডেও। সম্প্রতি তিনি নিজের বিয়ে নিয়ে মুখ খুলেছেন। খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছেন অনন্যা পান্ডে। শুধু তাই নয়, সুখী দাম্পত্য এবং সন্তানের স্বপ্নও দেখেছেন তিনি। 2019 সালে করণ জোহরের হাত ধরে স্টুডেন্ট অব দ্য ইয়ার 2 ছবি দিয়ে বলিউডে পা রাখেন চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে। কিন্তু সে ছবিতে তার অভিনয় নিয়ে বিস্তর সমালোচনা হয়। উঠে আসে পক্ষপাতের প্রসঙ্গ। বলিউডের তারকা সন্তান হিসেবে ছবির জগতে পা রাখলেই যে সাফল্য পাওয়া যায় না, তাও এক প্রকার প্রমাণ করেছেন অনন্যা পান্ডে। একের পর এক ছবিতে এসেছে ব্যর্থতা, কিন্তু গত 1 বছরে নিজের অভিনয় দক্ষতা অনেকটা বাড়িয়ে নিয়েছেন অভিনেত্রী। খো গায়ে হাম কাহা, কল মি বে,
বা কন্ট্রোলের মতো ছবিতে তার অভিনয় নজর কেড়েছে দর্শকের। একই সঙ্গে আলোচনায় এসেছে আদিত্য রয় কাপুরের সঙ্গে তার দূরত্ব। এরই মধ্যে এক সাক্ষাৎকারে অনন্যা জানিয়ে দিলেন, আজ থেকে 5 বছর পর তিনি নিজেকে বিবাহিত দেখতে চান। একটি সুখী সংসার, সন্তানের পরিকল্পনা আর অনেক পোষ্য সারমেয়। গত বছর জুলাই মাসে অনন্ত আম্বানির বিয়ের আসরে অনন্যা খুবই উৎফুল্ল ছিলেন, যদিও সেই সময় তার বিচ্ছেদ হয়েছে আদিত্যর সঙ্গে। সেই বিবাহ আসরেই অনন্যাকে দেখা গিয়েছিল ওয়াকার ব্লাঙ্কোর কাছাকাছি আসতে। আম্বানিদের কর্মী এবং প্রাক্তন মডেল ওয়াকারকে নিয়ে তারপরে শুরু হয় আলোচনা। নাচের সঙ্গী হিসেবে ওয়াকারকে পরিচয় করিয়ে দেন অভিনেত্রী। এক সূত্র দাবি করে অনন্যা কিছু লুকোনোর চেষ্টাও করেননি। অনেকেই ওদের দেখেছেন রোমান্টিক গানে নাচতে। এরপর অনন্যার জন্মদিনে সমাজ মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়ে ওয়াকার লিখেছিলেন, তুমি খুবই বিশেষ, আমি তোমায় ভালোবাসি অ্যানি। যদিও সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি অনন্যা বা ওয়াকার। এবার নিজের ভবিষ্যতের কথা প্রকাশ করলেন অভিনেত্রী। তবে শুধু বিয়ের কথাই নয়, অনন্যা জানিয়েছেন তার অভিনয় জীবনের পরিকল্পনার বিষয়েও। তিনি জানিয়েছেন, আমি সত্যিই নিজের কাজকেও সেরা জায়গায় দেখতে চাই। সব সময় প্রতিযোগিতা থাকবে, কিন্তু এই মুহূর্তে আমি নজর দিচ্ছি আমার কাজে এবং নিজের উৎকর্ষ বৃদ্ধির দিকে। পাশাপাশি তিনি তুলে আনেন দীপিকা পাদুকোন এবং আলিয়া ভট্টের প্রসঙ্গও। এই দুই অভিনেত্রী যে তার অনুপ্রেরণা তাও জানান তিনি। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা সংস্থা নিয়েও ভাবছেন অভিনেত্রী। হাই নিউজ নেটওয়ার্ক। শ্রদ্ধা স্নিগ্ধতা ছিল, তৃপ্তির সাহস বাড়াবাড়ি, বড় ক্ষতির মুখে অ্যানিমাল অভিনেত্রী। বলিউডের মোড় ঘুরিয়েছিল আশিকি 2। বহু বছর পরে বক্স অফিসে আলোড়ন ফেলেছিল এই নিখাদ প্রেমের কাহিনী। শ্রদ্ধা কাপুর ও আদিত্য রয় কাপুরের রসায়নে মুগ্ধ হয়েছিল 2013 দর্শক। ছবির একাধিক গান আজও রয়েছে হিট তালিকায়। তাই এই ছবির সিকুয়েল আশিকি 3 নিয়ে প্রথম থেকেই মানুষের আগ্রহ ছিল তুঙ্গে। জানা গিয়েছিল পরের ছবিতে কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বাঁধবেন তৃপ্তি ডিমরি। কথাবার্তাও সেই মতো গিয়েছিল দুই তারকার সঙ্গে। কিন্তু আশিকি 3 থেকে হঠাৎই বাদ পড়লেন তৃপ্তি। 1990 সালে মুক্তি পেয়েছিল এই সিরিজের প্রথম ছবি আশিকি। অভিনয় করেছিলেন রাহুল রায় ও অনু আগরওয়াল। এই ছবির গানও সাড়া ফেলেছিল। তবে শ্রদ্ধা আদিত্যর আশিকি 2 ছাড়িয়ে গিয়েছিল প্রথম ছবির জনপ্রিয়তা। এই সাফল্যের পেছনে শ্রদ্ধা কাপুরের সারল্যে ভরা মুখ ছিল অন্যতম হাতিয়ার। দর্শকের মন কেড়েছিল নায়িকার নিষ্পাপ সৌন্দর্য। সেই সারল্যই নাকি অমিল তৃপ্তির মুখে। সেই জন্যই আশিকি 3 থেকে বাদ পড়লেন অভিনেত্রী। ছবি নির্মাতাদের এক ঘনিষ্ঠ সূত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আগের দুই ছবির অভিনেত্রী অর্থাৎ অনু আগরওয়াল এবং শ্রদ্ধা কাপুরের মুখে ছিল সারল্যের ছাপ। তৃপ্তির মুখও অনেকটা তেমনই, তাই প্রাথমিকভাবে তাকে বাছা হয়েছিল। কিন্তু গত 2 বছরে একের পর এক ছবিতে সাহসী দৃশ্যে অভিনয় করেছেন তৃপ্তি। তাই তাকে সহজ সরল নায়িকার চরিত্রে দর্শক গ্রহণ করবে না বলে মনে করছেন নির্মাতারা। নায়িকার কাজ হাতছাড়া হলো শুধু তাই নয়, আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হচ্ছে ছবির কাজ। খোঁজ চলছে নতুন নিষ্পাপ মুখের। নির্মাতা সংস্থার সূত্র আরও বলেছে, তৃপ্তি এই ছবি নিয়ে খুবই উচ্ছ্বসিত ছিলেন। এমন একটি প্রেমের গল্পে অভিনয় করার ইচ্ছা ছিল তার, কিন্তু সেটা বাস্তবায়িত হচ্ছে না। ছবির কাজও পিছিয়ে গেল। খুব সম্ভবত ফেব্রুয়ারি মাসে ফের এই ছবির কাজ শুরু হবে বলে জানিয়েছে সেই সূত্র। তৃপ্তিকে শেষ দেখা গিয়েছে ভুলভুলাইয়া 3, ভিকি ভিদ্যা কা वो वाला ভিডিও ও ব্যাড নিউজ ছবিতে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।